নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য পর্ব 13। কাল মাঝরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেল। এই শীতের মধ্যে যে শিলাবৃষ্টি হতে পারে এবং হলে যে কতখানি ঠান্ডা পড়তে পারে তার ধারণার বাইরে ছিল। সকালে সূর্যের মুখ দেখা গেল না, ঘরের বাইরেও যাওয়ার উপায় ছিল না। দরজা জানালা বন্ধ করে বসেই প্রায় এক কেটলি চা খেলাম, তাতেও গা গরম হলো বলে মনে হলো না। বাড়িতে বসে থাকলে শীত আরো বেশি লাগে, তাই ভালো করে গরম জামা কাপড় জুতো মোজা এবং টুপি চাপিয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম। বাইরে একটা কনকনে হাওয়া বইছে, মনে হচ্ছে কান কেটে নিয়ে যাবে। নাক মুখের যেটুকু অংশ আঢাকা আছে সেটুকু অংশ মনে হচ্ছে অসাড়। এখন 7টা বেজেছে, কিন্তু এখনো মুখ থেকে সমানে ধোঁয়া বেরোচ্ছে কথা বললে। বাইরে বেরিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঝরা পাতা ঝরা ফুলের সমস্ত পথ প্রান্তর পাহাড়তলি ছেয়ে গেছে পাখির কোমল পালকে। গোলাপ ফুলের সমস্ত সৌন্দর্য মাটিতে ঝরে গেছে, যা রয়েছে তা কঙ্কালসার কাটা। সমস্ত প্রকৃতি এক বিষাদ বিদুর বিধবার সাজে সেজেছে। এই স্তব্ধ ঝড়ের পরে শীতার্ত শান্তির মধ্যেও তিতিরগুলোর গলা শোনা যাচ্ছে চতুর্দিক থেকে। তিতিরদের ভাষা জানা নেই আমার, জানলে হয়তো বলতে পারতাম ওরা সুখের না দুঃখের কথা বলছে। প্যাটের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছি তখন হঠাৎ প্যাটের গলা শুনলাম, ভীষণ উৎসাহী খুশির গলা। প্যাট ক্রাচে ভর দিয়ে ও সিঁড়ির একটা উইন্ড চিটার গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। বলল, গুড মর্নিং মিস্টার বোস। আমি মুখ তুলে বললাম, ভেরি গুড মর্নিং ইনডিড। প্যাট সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে এলো, বলল, কোথায় চললে? এই একটু হাঁটতে বেরিয়েছি। কোনো বিশেষ কোথাও? আমি হেসে বললাম, না, ঘরে বসে থাকতে পারছিলাম না এই ঠান্ডায়। দিনের বেলায় ফায়ার প্লেসে আগুন জ্বালাতে ইচ্ছে করে না, তাই বেরিয়ে পড়লাম। প্যাট বলল, তোমার যদি বিশেষ কোথাও যাবার না থাকে তাহলে চলো আমার সঙ্গে, মিস্টার বয়েলসকে দেখে আসি। মিস্টার বয়েলসকে? মিস্টার বয়েলস ভীষণ একাকী এক বৃদ্ধ। ভদ্রলোকের 2 মেয়ে, মেয়েদের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। তারপর জামাইরা সেই সম্পত্তি বেচে দিয়ে একজন কানাডায় এবং অন্যজন অস্ট্রেলিয়ায় চলে গেছে। শুনেছিলাম মেয়েরা ছেলেদের চেয়ে নাকি বেশি এফেকশনেট হয়, কিন্তু এই বিপত্নিক অসহায় বৃদ্ধকে দেখে সে কথা আমার মনে হয় না। টাকা পয়সা দিয়ে সাহায্য করা তো দূরের কথা, সবসময় মনে করে ক্রিসমাসে একটা কার্ডও পাঠায় না তারা বাবাকে। অথচ এই বাবাই তাদের কলকাতা লা মার্টিনারে লরেটরে পড়িয়েছিলেন, ভালো বিয়ে দিয়েছিলেন। সমস্ত সম্পত্তি মেয়েদের তার জীবদ্দশা অবস্থাতেই সমানভাবে ভাগ করে দিয়ে বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেই সৎকর্মের এই হচ্ছে পরিণতি। সত্যি ভাবলে অবাক হতে হয়। আমি বললাম, তো কি করে চলে মিস্টার বয়েলসের? প্যাট বলল, চলে না, বলতে পারো হাওয়া খেয়ে থাকে। ভাবলেও খারাপ লাগে, জানো তো, এই জায়গাটা সেদিক দিয়ে অভিশপ্ত। এখানে অনেক অসহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধাকে দেখতে পাবে। তাদের দেখে আমি যে বিয়ে থা করিনি, তোমরা যাকে বলো সংসার করা, তা করিনি বলে নিজেকে খুব বুদ্ধিমান বলেই মনে করি। সংসারের জন্য অনেক কিছু করলে মানুষ স্বাভাবিক কারণে সংসারের কাছে কিছু আশা করে এবং মনে হয় সে আশা করাটা অন্যায় নয়। শেষের দিনে যদি এই ঘটে, যখন মানুষ একটু সঙ্গ চায়, একটু সহানুভূতি চায়, তখন যদি তার শক্ত হাতে তাকে এমন করে বাঁচানোর জন্য
নিছক নিছক বাঁচার জন্য লড়াই করতে হয়। তাহলে এই সংসার মিথ্যে পুতুল খেলা খেলে লাভ কি বলো তো? একটু থেমে প্যাট আবার বলল, কাল রাতে ঝড় উঠতেই আমার মিস্টার বয়েলসের কথা খুব মনে হলো জানো তো। মনে হলো হয়তো গিয়ে দেখবো এই দারুণ ঠান্ডায় মরে পুকুরে আছে মিস্টার বয়েলস। বুঝলে মিস্টার বোস, মিস্টার বয়েলসের তুলনায় আমি সুস্থ, যদিও আমার চলাফেরার জন্য এই ক্রাচের ওপর নির্ভর করতে হয়। আমার তো তবুও একজোড়া ক্রাচ আছে, যে দুটোকে আমি এমন ঠান্ডা দিনে বুকের কাছে চেপে ধরে আমার চতুর্দিকে স্বার্থপর পৃথিবীর মুখে লাথি মেরে মেরে ঘৃণার সঙ্গে আমার একটা পা মাটিতে ফেলে ফেলে আমি হাঁটতে পারি। কিন্তু দেখো, এই বয়েলসদের তাও নেই। আঁকড়ে ধরার মতো কিচ্ছু মাত্র আর এদের অবশিষ্ট নেই এই পৃথিবীতে, অথচ এদের সবকিছুই থাকার কথা ছিল। তোমার কি মনে হয় মিস্টার বোস, এই সংসারে আমাদের আপনার বলতে কেউ নেই, কেউ থাকে না বল? আমি জবাব দিলাম না। কোটের দুই পকেটে হাত ঢুকিয়ে আমি নিঃশব্দে ওর পাশে পাশে হাঁটছিলাম। প্যাট ওর সাঁতরাগাছি ওলের মতো মুখটি ঘুরিয়ে আমার মুখের দিকে চেয়ে আবার শুধল। কি উত্তর দিচ্ছ না যে? আমি বললাম, উত্তর একটা জীবের ডগায় আছে, কিন্তু সেটা ঠিক উত্তর কিনা আমি জানি না, কারণ আমাদের জীবন সম্বন্ধে এখনো অনেক জানার বাকি, নিজেকে জানার অনেক বাকি। আমার কি মনে হয় জানো প্যাট, আমাদের সকলের জীবনই একটি চলমান অভিজ্ঞতা। এতে কোনো জানাই কোনো মতই স্থিতিশীল নয়। আজ যা দেখবে নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভুল বলে মনে হয়। আবার এটাও দেখবে আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধিমত্তা বলে ভাবছি, কালই জানবে যে সেটা একটা পরম নির্বুদ্ধিতা। তাই কোনো ব্যাপারে আগের থেকে কিছু বলার নেই, বলতে হয় আজকাল। প্যাট দাঁড়িয়ে পড়ে উইন্ড চিটারের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরল। বলল, তুমি আমার প্রশ্নটা এড়িয়ে গেলে মিস্টার বোস। আমি হাসলাম, বললাম, উত্তর মানে আমার উত্তর যদি শুনতে চাও তো বলছি। আমার কি মনে হয় জানো তো প্যাট, আমাদের জীবন মানে এই সংসারে আপনার বলতে নিজের বলতে শুধু একটি জিনিসই আছে, একটি মাত্র জড় পদার্থ। তার মানে? প্যাট বলল। বললাম, যে জিনিসটি হচ্ছে বাথরুমের আয়না, এবং সেই আয়নায় প্রতিফলিত তোমার সত্যিকারের ব্যথাতুর মুখ, ওইটুকুই। এই সংসারে নিজের বলতে কেউ নেই প্যাট। কেউ আপন হতে চায়, কিন্তু সেটা ক্ষণকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, তো দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নার মুখ ছাড়া, তোমার আপনার বলতে আর কেউ নেই, সত্যিই কেউ নেই। প্যাট বলল, বাথরুমের আয়না কেন, ঘরের আয়না না কেন? আমি হেসে বললাম, ঘরের আয়নার সামনে তোমার নিরবচ্ছিন্ন অবকাশ ও গোপনীয়তা তো নেই। হঠাৎ দেখা গেল টেলিফোন বেজে উঠবে, তোমার স্ত্রী মানে যদি থাকতেন, তারপর তোমার ছেলে মেয়ে বা তোমার মা বাবা হঠাৎ পর্দা ঠেলে ঢুকবেন, আর যেই তারা ঢুকবেন অমনি তোমার অভিনয় শুরু করতে হবে। তুমি আর তোমার নিজের মধ্যে থাকবে না। প্যাট বলল, এ আবার কি কথা মিস্টার বোস, তুমি কি বলতে চাও? আমাদের জীবনে সমস্ত সম্পর্কই অভিনয়, সত্যি সম্পর্ক বলতে কি কিছুই নেই? আমি বললাম, সত্যি সম্পর্ক আছে। যেমন ধরো না, আমার এবং তোমার সম্পর্ক। এই সম্পর্কে কোনো প্রত্যাশা নেই কারো। আমি তোমার পাশের বাড়িতে অল্প কদিনের জন্য এসেছি। আমাকে তোমার এবং তোমাকে আমার ভালো লাগতেও পারে, আবার খারাপও লাগতে পারে, কিন্তু যেমনই লাগুক, সেই সত্যি অনুভূতিটুকুকে গোপন করার কিছুই নেই। তোমার যদি আমাকে খারাপ লাগে, আমার সঙ্গে তুমি কথা নাই বলতে চাও,
সকালে বিকালে উইশ না করতে চাও, দেখা হলে নাও করতে পারো, এবং তা না করলে আমারও কিছু লাভ বা ক্ষতি নেই। কিন্তু সাংসারিক সব সম্পর্কই তো অন্যরকম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো, এই সংসার একটা দারুণ অর্কেস্ট্রা। কোনো বুড়ো মানধাতার আমলের প্রস্তরীভূত সামাজিক প্রতিভূ একজন কন্ডাক্টরের মতো তার হাতে ছড়ি ওঠায় নামায়, এবং তুমি যে বাজনায় বাজাও না কেন, তোমাকে সকলের সঙ্গে একই সুরে, একই লয়ে, একই মাত্রায় বাজাতে হবে। সে তোমার ভালো লাগুক কি নাই লাগুক, তোমার তার ছিঁড়ে তাড়াতাড়ি তার বেঁধে নিতে হবে। হাত স্লথ হয়ে এলে তবু অন্যদের সঙ্গে একই সঙ্গে বাজাতে হবে। যদি তুমি থেমে যাও, না বাজাও, সমস্ত অর্কেস্ট্রা তখনই থেমে যাবে। যদি তুমি থেমে যাও, সেই পলিটকেশ কন্ডাক্টর এবং তোমার এতদিনের সঙ্গীরা, তোমার সঙ্গে যারা এক সুরে এক লয়ে বাজানো বহু বছরের সঙ্গীরা, সবাই বাজনা থামিয়ে তোমার দিকে তাকাবে। সবাই বলবে ছি ছি, সবাই বলবে কি খারাপ, সবাই বলবে কি দুশ্চরিত্রা, ছি কি বিদ্রোহ। তুমি অমনি আবার বাজনা তুলে নেবে, আবার বাজাবে সেই একই সুরে একই লয়ে। তুমি আবার সেই মেষ পালের একজন হয়ে যাবে। তোমার ব্যক্তিগত চাওয়া পাওয়া, তোমার সুখ দুঃখ, স্বকীয়তা, তোমার নিজের শরীর নিজের মন আবার নতুন করে বাধা দেবে সেই সামাজিক জনগণের স্টিম রোলার রায়ের মতো। একজন সস্তা বেশ্যার মতো তুমি নিজেকে বিক্রি করবে, কারণ সমস্ত রকম উপায়ে উচ্চমুখে বাস করেও তুমি নিরুপায়। প্যাড বোধহয় আমার কাছ থেকে ও সহজ ও ক্যাজুয়াল প্রশ্নের এমন একটা ডিস্টার্বিং উত্তর আশা করেনি, তাই ও অনেকক্ষণ চুপ করে থেকে বলল, সো হোয়াট? তোমার গার্ডস থাকলে তুমি বিদ্রোহ করবে, বিদ্রোহ করতে ভয় কিসের? আমি বললাম, ভয় তোমাদেরই, ভয় সকলকে। ভয় কাকে নয় বলো তো? তোমরা মানে সংসারের তোমরা, নিজেরা যা চিরদিন করতে চেয়েছো, চিরদিন বাঁধন ছিঁড়ে পালিয়ে এসে নিজের শরীর ও মনের নৌকায় নিজের খুশির পালে ইচ্ছার হাওয়া লাগিয়ে নিজের জীবনের দরিয়ায় ভেসে পড়তে চেয়েছো, কিন্তু সাহসে কুলায় নিজে। চড়াই পাখি তোমাদের, সেই তোমরাই একজন পুরুষ কি একজন নারী সেই সাহস দেখালে ছিছি করে উঠবে। তোমরাই তার ঘাড়ে পড়ে জঙ্গলি কুকুরের পালের মতো তাকে ছিন্ন ভিন্ন পদদলিত করবে। কি করবে না? তুমি করনি, আমি করিনি, এই পর্যন্ত কখনো কি করিনি আমরা বলো তো? ভেবে দেখো তো একবার প্যাট। তাই বলছিলাম প্যাট, পারা যাবে না কেন? কিন্তু এমন যে করতে চায় সেই বিদ্রোহীর মেরুদণ্ডে যথেষ্ট যথেষ্ট জোর থাকা দরকার। তোমার আমার মতো শ্যাওলা ধরা মরচে পড়া সামাজিক জয়গান গাওয়া মেরুদণ্ডে সে জোর নেই। প্যাট কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ওয়েল, আই থিঙ্ক ইউ আর রাইট। বড় রাস্তা ছেড়ে একটা ভাঙা পলেস্তারা খসা খয়েরি হয়ে যাওয়া গায়ে ঘাস ও অসত্যের চারা গজানো পুরনো বাড়ির পাশ দিয়ে আমরা একটা পায়ে চলা পথে ঢুকে পড়লাম। পথটা উঁচু নিচু বেশ ঘন জঙ্গলের মধ্য দিয়ে, দুই ধারে ঘন শালের জঙ্গল। সে জঙ্গলে যেন গত রাতে হাতির দল মত্ততা করে গেছে। কোথাও মাটি দেখা যায় না, ঝরা পাতা ফুলে আর কুটোয় ভরে আছে সমস্ত জমি। এক দারুণ গালিচা যেন কেউ অদৃশ্য হাতে পেতে দিয়েছে। সে গালিচার রঙের বর্ণনা করি এমন ভাষা আমার জানা নেই। সবুজ লাল এবং হলুদের যে কত বিচিত্র নরম ও তীব্র রেশ হতে পারে তা এই গালিচা না দেখলে বোঝা যাবে না। পা ফেললে এখানে কোনো শব্দ হয় না, পাতার নরম আর্দ্র গালচে পা পড়ে, ভুরভুর করে আতরের মতো বনজ গন্ধ ওঠে। এখনো হু হু করে হাওয়া বইছে, ভেজা জঙ্গল পাহাড়ের প্রভাতী গন্ধ বয়ে
সেই পরিষ্কার নির্মল শীতল হাওয়া ফুসফুসের, হয়তোবা হৃদয়েরও যা কিছু কালিমা সব সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছে। কিছু দূর এগিয়ে যেতেই একটা বাঁকের মুখে দেখা হলো লাবুর সঙ্গে। এই শীতল লাবুর খালি পা, গায়ে একটা প্রাপ্তবয়স্কদের ছেঁড়া কোট, পরনে সেই গুটিয়ে পড়া প্রাপ্তবয়স্ক লোকের ফুল প্যান্ট। বুকের কাছে কি একটা জিনিস দুই হাতে সযত্নে ধরে লাবু এদিকে আসছিল। আমাদেরও দেখতে পাইনি। কাছাকাছি আসতে মুখ তুলে আমাদের দেখে লাবু যেন খুব ভয় পেল। পথ ছেড়ে জঙ্গলে দৌড়ে যেতে চাইল ওর পা। আমি ডাকলুম, লাবু। লাবু থমকে দাঁড়ালো। আমরা এগিয়ে যেতে লাবু দুই হাত তুলে দেখালো ওর হাতের জিনিস। একটি নেতিয়ে পড়া হলদে কালোয় মেশা হলুদ বসন্ত পাখি। পাখিটাকে দেখে মনে হচ্ছে না যে পাখিটা বেঁচে আছে। ঘাটটা এক পাশে হেলানো অমর সুন্দরী রেশমি নরম তেল চকচকে উজ্জ্বল পালকগুলো যা স্বাভাবিক অবস্থায় গায়ের সঙ্গে লেপ্টে থাকে, সেগুলো ভিজে গিয়ে চতুর্দিকে এলো মেলো হয়ে গেছে। পালকের ফাঁকে ফাঁকে ও নরম কোমল বুক দেখা যাচ্ছে। লাবু বলল, বেঁচে আছে, দেখুন বুকটা এখনো কেমন গরম, ধরে দেখুন না সুকুদা। আমি বললাম, তুমি কি করবে এটাকে নিয়ে? লাবুর কটা চোখ দুটো বড় বড় হয়ে উঠল। ও বলল, কাল ঝড়ে ওই ঠান্ডা ওই মাটিতে পড়েছিল, ও মরে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে কুড়িয়ে আনলাম। আমি ওকে ঠিক বাঁচাবো, দেখবে, ঠিক আমি ওকে বাঁচাবই। বাঁচিয়ে কি করবে, পুষবে? লাবু হাসলো, ওর দাঁত ভাঙা রুক্ষ আন্তরিক হাসি। বল, ধ্যাৎ, ওকে তাহলে বাঁচিয়ে লাভ কি তোমার? ওকে বাঁচিয়ে তারপর ওকে উড়িয়ে দেব। তারপরেই বলল, খাঁচার মধ্যে বাঁচা কি বাঁচা নাকি তাই? প্যাট আর একটা সিগারেট ধরিয়েছে ততক্ষণে। প্যাট কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে বলল, বাঁচিয়ে তোমার লাভ? লাভ বলে লাবু অনেকক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো প্যাটের মুখের দিকে। ওর চোখ দেখে মনে হলো ওর জীবনের লাভ ক্ষতির হিসাবটা এখনো ওর সমস্ত কাজ ও অকাজকে আমাদের যেভাবে করেছে সেভাবে আচ্ছন্ন করেনি। একটু ভেবেও বলল, আচ্ছা, কিসের লাভ, এমনি বাঁচাবো, ভালো লাগে তাই। তারপর বলল, কাউকে বাঁচাতে না আমার দারুণ লাগে। লাবু আর কথা না বলে আমাদের পাশ কাটিয়ে যেমন আপন ভোলা হয়ে হাঁটছিল তেমন আপন ভোলা হয়ে চলে গেল। আরো কিছু দূর যাবার পর একটা টিলার একেবারে নিচে একটা ছোট্ট কটেজ চোখে পড়ল। এককালে কটেজের গায়ের রং বোধহয় লাল ছিল, এখন জলে রোদে বাসি পচা ফ্যাকাশে পাতার মতো হয়ে গেছে। ছাদটা টালির, এখানকার সব বাড়িরই যেমন। বাইরে একটা ছোট্ট বারান্দা, কাঠের রেলিং দেওয়া। বাড়িটার সমস্ত পরিবেশে বাড়িটার এই হিমে রোদ না ওঠার সকালে অসহায় অসংলগ্ন ভাবে দাঁড়িয়ে থাকার ভঙ্গির মধ্যে কেমন একটা গা ছমছম অজাগতিক ভাব ছিল। ঝরা পাতা ঝরা ফুল মারিয়ে আমরা বারান্দায় উঠে দরজার কাছে দাঁড়ালাম। বারান্দার এক কোণায় একটা ভাঙা কাঠের ইজি চেয়ার। বসতে বসতে যেন কাঠের চেয়ারটা ক্ষয়ে গেছে। এককালে সবুজ রং ছিল চেয়ারটার, এখন শুধু একটা সবুজের অস্পষ্ট আভা এখানে ওখানে ছড়িয়ে আছে। এই বাড়ির কোথাও কোনো রং নেই, সমস্ত বাড়িটায় কেমন ম্যাটমেটে পাংশুটে। প্যাটও তীক্ষ্ণ ভাঙা গলায় ডাকলো, মিস্টার বয়েলস, মিস্টার বয়েলস, আর ইউ ইন? ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। প্যাট আবার ডাকলো গলা জড়িয়ে, মিস্টার বয়েলস, আর ইউ ইন? তবুও কোনো সাড়া পাওয়া গেল না। জ্যোতিহীন ঝোড়ো হাওয়াটা শালের বনের টালির ছাদের খাজে হুইসেল বাজিয়ে ভূতের বাঁশির মতো বেজে যেতে লাগলো। প্যাট এবার দরজায় ধাক্কা দিল। পরক্ষণে ধাক্কা দেওয়া বন্ধ করলো।
পাছে দরজাটা ভেঙে যায়। পাতলা কাঠের টুকরো জোড়া দিয়ে দরজাটা বানানো। বাইরে থেকে হাওয়া ঢুকছে শি শি করে। কাঠের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, কিছুই দেখা গেল না। প্যাট এবার প্রায় চিৎকার করে রাখলো, মিস্টার বয়েলস, ফর গডস সেক প্লিজ ওপেন। এমন সময় পাহাড়ের গা বেয়ে একজন দেহাতি লোককে নেমে আসতে দেখা গেল। প্যাট ওকে হিন্দিতে জিজ্ঞেস করলো, सबको क्या हुआ? লোকটি নিরুত্তাপ গলায় বলল, বুখার হ্যায়। কব সে? 3-4 দিন সে। লোকটা আর বাক্যালাপি উৎসাহ না দেখিয়ে বাড়ির পেছনে গিয়ে কি প্রক্রিয়ায় কোন দরজাটা খুলে ভেতরে ঢুকলো জানি না, কিন্তু দেখলাম ও ঢুকলো। তারপর সেই এসে ছিটকিনিটি খুলে সামনের দরজা খুলে ফেললো। প্যাট আমাকে বলল, প্লিজ প্লিজ কাম ইন। প্যাটের সঙ্গে সেই প্রায়ের অন্ধকার বাড়িতে ঢুকে পড়লাম। বাইরে একটা বসবার ঘর, ভাঙা চোরা কতগুলো ফার্নিচার, একটা রোয়া ওঠা অপরিষ্কার পাটের কার্পেট। সেই ঘর পেরিয়ে ভেতরের ঘরে ঢুকলাম। ঢুকেই আটকে উঠলাম। মানুষের মুখ যে এমন হয় আমার তা জানা ছিল না, দেখাও ছিল না। ইংরেজি অভিধানে অ্যামাসিয়েটেড বলে একটা কথা আছে, সঠিক বাংলা প্রতিশব্দ কি হওয়া উচিত তা আমি জানি না। তবে সেই প্রথম কথাটার মানে বুঝতে পারলাম। দেখলাম একজন কঙ্কালসার বৃদ্ধ, তার অস্থি চর্মসার মুখ দেখা যাচ্ছে কম্বলের আড়ালে, এবং তিনি যে বালিশ মাথায় দিয়ে শুয়ে আছেন সেই বালিশে আর একজন ঝাঁকড়া চুলের মাথাওয়ালা ছোট্ট খাট্ট মহিলা শুয়ে আছে। পাশের মানুষটিকে কে বুঝতে পারলাম না, কারণ প্যাট বলেছিলেন মিসেস বয়েলস অনেকদিন আগেই মারা গেছেন। প্যাট কাছে গিয়ে ওর ক্রাচে ভর করে ডাকলো, মিস্টার বয়েলস, মিস্টার বয়েলস। বৃদ্ধ ও বৃদ্ধার কোনো সাড়া দিলেন না। প্যাট কপালে হাত ছুঁয়ে দেখলো জ্বর আছে কিনা। তারপর এ ঘরে লাগোয়া খাবার ও রান্নাঘরে এসে প্যাট সেই লোকটিকে, যে আমাদের দরজা খুলে দিয়েছিল, তাকে শুধুলো, জ্বর তো এখন নেই, কখন খেয়েছিলেন, মানে কবে খেয়েছিলেন? লোকটি বলল, ও পরশুদিন। তারপরে বলে প্যাট চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ও বলল, তারপরে আমি আসার সময় পাইনি, আমাকে তো করে খেতে হয়। সেদিন রোজ আমি যেমন বাইরে থেকে বাড়ির পেছনে দরজা বন্ধ করে চলে যাই, তেমনই চলে গেছিলাম। কাল রাতে ঝড় বৃষ্টির পর এই আবার আসছি খোঁজ নিতে। প্যাট একবার আমার মুখের দিকে তাকালো, তারপর খাওয়ার ঘর ও রান্নাঘর হাতড়ে হাতড়ে সমস্ত আনাজ কানাজ খুঁজেও কিছু খাওয়ার জিনিস খুঁজে পেল না। তারপর হঠাৎ আমার দিকে ফিরে, হ্যাভ ইউ ইয়োর পার্স অন ইউ? আমি বললাম, আছে, পার্স সঙ্গে আছে। কেন, কি চাও? প্যাট বলল, তোমার কাছে 10টা টাকা ধার চাই। আমি কথা না বলে 10 টাকার একটা নোট বের করে দিলাম। প্যাট টাকাটা নিয়ে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে একটা ফর্দ লিখতে বসলো। ফর্দ লেখা শেষ করে সেই লোকটিকে দিয়ে বলল, শিগগিরই মুদির দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে আসতে। প্যাট আরো একটা ছোট্ট চিঠি লিখে দিল ওর বাড়ির মালির কাছে। ওর ঘরে একটি বোতলের তলায় পুরনো দেশি ব্রান্ডির সামান্য তরানি অবশিষ্ট আছে, সেই ব্রান্ডিটা দিয়ে দিতে বলে লিখল। লোকটি চলে গেল। প্যাট রান্নাঘরের কোণা থেকে একটা কুড়ুল তুলে নিয়ে আমাকে বলল, তুমি ওদের দেখো মিস্টার বোস, যদি উঠে পড়ে তো এর মধ্যে তাহলে আমার নাম করো, আমি এক্ষুনি একটু কাঠ কেটে নিয়ে আসছি। যাও, কিছু একটা রান্না করে খাওয়াতে হবে মিস্টার বয়েলস ও কুকুরটাকে। এই ঠান্ডায় না খেয়ে ওদের দুজনেরই কোমায় যাওয়ার মতন অবস্থা হয়েছে। খিদে এবং শীতে দুজনে এমন কুকড়ে গেছে যে। আমি বললাম, কুকুর মানে? কুকুর কোথায়? প্যাট বলল, ওই তো মিস্টার বয়েলস এর পাশে ওর কুকুর লুসি শুয়ে আছে। ককার স্পনিয়েল। অন্ধকারে তুমি কি মানুষ বলে ভুল করলে নাকি? আমি অবাক হয়ে বললাম, আমি তো তখন থেকে তাই ভাবছি যে মিস্টার বয়েলস এর পাশে শুয়ে থাকা সাদা চুলের বৃদ্ধাটিকে। প্যাট একটু হাসলো, শব্দ না করে। তারপরে বলল, এক্ষুনি আসছি। ওই ঘরের মধ্যে বসে থাকতে আমার অস্বস্তি লাগছিল। আমি বাইরে এসে দাঁড়ালাম। প্যাট কাছে জঙ্গলের মধ্যে ঝরে পড়া কাঠ কাটছিল।
ওর কুড়ুল চালানোর শব্দ হতে আমার হুঁশ হলো যে আমার ওকে একা পাঠানো উচিত হয়নি। ও ওর এক পা নিয়ে কাঠ কাটবে কি করে, কিন্তু আমি শব্দ পেলাম যে ও কাঠ কাটছে। দৌড়ে গিয়ে ওর হাত থেকে কুড়ুলটা কেড়ে নিতেই ও হাসলো, বলল, অল রাইট, লেটস ডু টুগেদার। বলে ও ওর এক পায়ে দাঁড়িয়ে কাঠগুলোকে পা দিয়ে চেপে ধরতে লাগলো। আমি কুড়ুল চালাতে লাগলাম। দেখতে দেখতে বেশ অনেকক্ষণ জ্বালানোর মতো কাঠ জড়ো হয়ে গেল। চারিদিকে শুকনো বলে কোনো কিছু ছিল না যে তাড়াতাড়ি আগুন করবার জন্য আনা যায়। সূর্য তখনও ওঠেনি। আকাশ ও চতুর্দিকের ভেজা সুগন্ধি শীতার্থ প্রকৃতির দিকে চেয়ে মনে হলো সূর্য আর কোনোদিনও উঠবে না। আমি যখন প্রথম কিস্তির কাঠগুলো বয়ে আনছি এবং প্যাট আমার পাশে পাশে হাঁটছে, তখন হঠাৎ খোলা দরজা দিয়ে একটা সাদা কিন্তু কালচে হয়ে যাওয়া ককার স্প্যানিয়েলকে আসতে দেখা গেল আমাদের দিকে। কুকুরটা দৌড়ে আসছিল না, কেমন যেন নেশাগ্রস্তর মতো হেলতে দুলতে আসছিল। কুকুরটা এগিয়ে কাছে এসে প্যাটকে দেখে অনেক কষ্টে একবার লেজ নাড়ল, তারপর একবার ঘেউ ঘেউ করে ডেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু ডাকের বদলে যে শব্দটা তার মুখ থেকে বেরোলো সেটাকে ব্যাখ্যা করা যায় না। ডাকটা বড়ই করুণ, এক অবলা জীবের অশেষ সহ্য শক্তির শেষ সীমায় পৌঁছে জান্তব যন্ত্রণার সে এক করুণ অভিব্যক্তি। প্যাট কুকুরটাকে অনেকক্ষণ আদর করলো। আমি, প্যাট ও কুকুরটা একসঙ্গে পেছনের দরজা দিয়ে ঢুকলাম। আমি যখন কাঠগুলো ঢেলে রাখছি, তখন মিস্টার বয়েলস যেন জীবনের অন্য পার থেকে ক্ষীণ দুর্বল অথচ তীক্ষ্ণ গলায় শুধুলো, Who's that? প্যাট জোরে উত্তর দিল, It's me, Mr. Boyers, it's me, Pat Galaskin. পরক্ষণে প্যাট বলল, আমরা একটু কাজ করছি, এক্ষুনি যাচ্ছি ও ঘরে, সঙ্গে আমার এক প্রতিবেশীও আছে, নিয়ে যাচ্ছি, একটু বসো তুমি। তারপর উনুনে কাঠ সাজাতে সাজাতে প্যাট বলল, এখন ও ঘরে গেলেই কথা বলতে চাইবে বুড়ো, আগে আগুন করি, ঘরেও ফায়ার প্লেসে আগুন করবো, কিছু খাবার বানাই, তারপর বুড়োকে খাইয়ে দাইয়ে কথা বলবো, এখন ওর কথা বলার মতো অবস্থায় নেই। তারপর অনেকক্ষণ আমরা কাজ করতে লাগলাম। কখন যে সেই লোকটা প্যাটের লিস্ট অনুযায়ী সব রসদ এনে হাজির করলো, কখন যে প্যাট উনুন ধরিয়ে লোকটিকে দিয়ে শোবার ঘরে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে ডালে স্যুপ, টোস্ট এবং আলু ও ডিম দিয়ে একটা কারি মতো বানিয়ে ফেললো, বুঝতেই পারলাম না। দ্রুত গতিতে কাজ করতে করতে প্যাট ফিস ফিস করে আমার সঙ্গে কথা বলছিল, দেখো, এইরকম করে মানুষ বাঁচে, মানুষের প্রাণ বড় শক্ত, সুরের প্রাণের চেয়েও শক্ত, মানুষের বাচ্চার স্বাদ বড় লজ্জাকর। আমি বললাম, তুমি কি এই অবস্থা থাকলে বাঁচতে চাইতে না প্যাট? প্যাট দেওয়ালে হেলান দিয়ে ওর ক্রাস দুটো রেখে একটা টুলের ওপর বসে টেবিলের ওপর ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিল। হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, খুব ভালো লোককে প্রশ্নটা করেছো বস, কারণ আমারও একদিন এই অবস্থা হতে বাধ্য। মিস্টার বয়েলসের তাও মেয়েরা ছিল, একসময় স্ত্রীও ছিল, তবু আজকে তার এই দৈন্য অবস্থা। কিন্তু আমার তো আজও কেউ নেই, সেদিনও কেউ থাকবে না। তবে একটা কথা তোমাকে বলছি বস, তুমি জেনে রাখো যে আমি নিজেকে এই অবস্থায় পৌঁছতেই দেব না। দেখবে তার আগে কোনো না কোনো উপায়ে আমি পালাবো এই নিষ্ঠুর শীতার্থ জগৎ থেকে। তোমাকে বলছি, আমি আমার জীবনকে বড্ড ভালোবাসি। ডিসপাইট অফ এভরিথিং, আমি আমার জীবনকে ভালোবাসি, কিন্তু এইরকম জীবনকে নয়। যতদিন এই গায়ের উইনচিটারের মতো আমার বুকের ভেতরের মনের উইনচিটারটা অক্ষত থাকবে, ততদিনই আমি বাঁচব। আমি কাউকে আমার করুণা করতে দেবো না, কোনো কিছুর জন্যই নয়। I will kick my own bucket without the help of others. তুমি দেখো, যদি তখনও তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে, তবে তখন দেখো আমি এরকম কুই কুই করে কখনো বাঁচবো না, মরবো না। I want to die with a bang, not with a whimper. আমি সশব্দে সমস্ত অনুভূতির তীব্রতার মধ্যে বাঁচতে চাই।
মরার সময় সচকিত শব্দটার মধ্যে মরতে চাই। বিলিভ মি, আমাকে বিশ্বাস কর বস। প্যাটের মুখে একটা আশ্চর্য হাসি দেখলাম। সেরকম হাসি টলস্টয়ের গল্পের নায়িকারাই শুধু হাসতে পারে বলেই জানতাম এতদিন। আমার সামনে এক পা ঝুলিয়ে বসে থাকা এই সাদার মধ্যে কালো ছিট ছিট মুখের প্যাটও যে অমন দুর্গেয় হাসি হাসতে পারে তা আমার জানা ছিল না। প্যাটকে এই গত 1 ঘন্টা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। ওর শারীরিক অক্ষমতা সত্ত্বেও কত কর্মক্ষম, কত চটপটি কথায় বার্তায় ওর নিজের প্রতি সম্মান জ্ঞান ও জীবনের প্রতি ভালোবাসা দেখে মনে হচ্ছিল যে আমাদের ধারে কাছের চেনা পরিচিত প্রত্যেকটি মানুষের মধ্যে কত কি শেখার আছে। প্রত্যেককে খুঁটিয়ে দেখলে তাদের সম্মান অসম্মান জ্ঞান, স্বার্থপরতা স্বার্থহীনতা, সততা অসততা কত প্রাঞ্জল ভাবে চোখের সামনে ফুটে ওঠে। ইচ্ছে করে আমার চোখের দেখা কাছের মানুষদের সবাইকে ভালোবাসতে বা শ্রদ্ধা করতে। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই মনুষ্যত্বহীন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে শোভিত জীব বিশেষ। দুঃখটা সেখানে। কলাই করা চলটা ওঠা ডিশে করে স্যুপ ঢেলে নিয়ে অন্য ডিশের টোস্ট ও কারি সাজিয়ে প্যাট যখন ক্যানিস্তারা টিন কাটা ট্রেতে করে সব ওর ঘরে নিয়ে গিয়ে উপস্থিত হলো, তখন মিস্টার বয়েলস আবার ঘুমিয়ে পড়েছিল। প্যাট ওকে জাগিয়ে খাটের পাশে বসে সব আস্তে আস্তে খাওয়ালো। কুকুরটা খাটে মিস্টার বয়েলসের পাশে গুড়ি সুড়ি হয়ে চোখ বুজে বসেছিল। প্যাট ডাকলো, লুসি, লুসি। লুসি চোখ খুলে খাটের ওপরে দাঁড়িয়ে পড়ল। প্যাট লুসিকে নিয়ে গিয়ে ঘরের কোনায় ওকেও গরম ডালের সঙ্গে মিশিয়ে খাবার দিল। লুসি লম্বা জিভ বের করে চাক চাক শব্দ করে খেতে লাগলো। মিস্টার বয়েলসের খাওয়া শেষ হতে সময় লাগলো। খাওয়া শেষ হলে প্যাট গরম জলের সঙ্গে ব্রান্ডি মিশিয়ে ওকে খেতে দিল। মিস্টার বয়েলস ব্রান্ডির গ্লাসটা হাতে নিয়ে বললেন, এত বড় ভোজ আজ কিসের জন্য? তারপরে দেয়ালে টাঙানো রাঁচির একটা জুতোর কোম্পানির ক্যালেন্ডারের দিকে চেয়ে বৃদ্ধ উত্তেজনায় কেঁপে উঠলেন। বলেন, ভাইজোভ, টুডে ইজ মাই বার্থডে। হোয়াট এ কোইন্সিডেন্স। আমরা সমস্যারে চেঁচিয়ে উঠলাম। প্যাট বলল, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কথাটা শুনে বৃদ্ধ কেমন মুষড়ে গেলেন। বললেন, ফর গডস সেক ডোন্ট সে দ্যাট মি। ওইসব আমার চেয়ে ভাগ্যবান লোকেদের জন্য। তার চেয়ে তোমরা উইশ করো আমাকে যেন পরের জন্মদিন আর দেখতে না হয়। প্যাট একটা সিগারেট ধরিয়ে মিস্টার বয়েলসের দিকে এগিয়ে দিল। খেয়ে দিয়ে সিগারেট মুখে দিয়ে মিস্টার বয়েলস বেশ চাঙ্গা হয়ে উঠলেন। দাঁড়িয়ে উঠে দেয়াল থেকে গ্রেট কোটটা পেরে নিয়ে গায়ে দিলেন। তারপরেই বলেন, ওয়েল, হাউ বাট ইউ জেন্টলম্যান, ওল্ড ইউ হ্যাভ এনিথিং টু ড্রিঙ্ক? প্যাট বলল, আমরা চা ভিজিয়েছি, চা খাবো পুরো 1 কেটলি। বলেন তো চায়ের সঙ্গে ব্র্যান্ডি মিশিয়েও নিতে পারি। আজকের মতো ঠান্ডার দিন বোধহয় এবছর আর পড়বে না। মিস্টার বয়েলস প্যাটের কথা শেষ হবার আগেই বলেন, আর সেই জন্যই বোধহয় আমার জন্মদিন আজই পড়েছে। মিস্টার বয়েলস যেন বরফে ঢাকা পাহাড়তলির ওপার থেকে কথা বলছিলেন। তার গলার ও গালের চামড়া শকুনির গলার মতো ঝুলেছিল। গালের হাড় দুটো উঁচু হয়েছিল। কোটরগত দুটি এককালীন তীক্ষ্ণ চোখ ঘোলা রক্ত বহিন হয়ে উঠেছিল। উনি বলছিলেন, ওয়েল মিস্টার বোস, আপনার কথা আমি শুনেছি প্যাটের কাছে। আশা করি এখন আপনি সম্পূর্ণ সুস্থ। জানেন, আমি এখনো শুধু প্যাটের জন্য বেঁচে আছি। প্যাট যে আমার জন্য কি করে তা আপনাকে বোঝাতে পারবো না। আমার ছেলে কেউ নেই, আমার টাকা পয়সা নেই। প্যাটের আমার প্রতি ব্যবহারের বদলে আমি যে কিছু করব সে সামর্থ্য আমার নেই। তবে মানুষের হৃদয়ে দানের যদি কোনো দাম থাকে, যদি সে দামের বিন্দুমাত্র মর্যাদাও দেয়, তাহলে আমি বলবো
প্যাটকে আমি অনেক কিছু দিয়েছি সবসময়। বলি বৃদ্ধ গলার ক্রুশ মুঠো করে ধরে বলেন, মানুষের প্রার্থনার যদি কোনো দাম থাকে তাহলে প্যাট একদিন খুব সুখী হবে, আপনি দেখবেন মিস্টার বোস। প্যাট হেসে বলেন, আমি কি এখন অসুখী? আমার সবসময় সুখ। আপনি আমার জন্য প্রার্থনা করুন আর নাই করুন। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লো, দেখি 10টা বেজে গেছে। আমার চোখের দিকে চেয়ে প্যাট বলল, ইয়েস, ইউ থিঙ্ক ইউ শ্যাল মেক এ মুভ নাও? বৃদ্ধকে প্যাট কথাটা জোরে বলল। বৃদ্ধ বুঝতে পেরে বলে, হ্যাঁ, যেতে তো হবে। তোমরা তো সারাদিন এই বুড়ো মানুষ এবং একটা বুড়ি কুকুরের কাছে বসে থাকবে না, বুঝলে? তোমরা আমার ছেলের মতো। আমার ছেলে থাকলেও তো তারা আমার জন্য এত করতো না। আমি ওঠার সময় বললাম, আমি কি আপনার জন্য কিছু করতে পারি মিস্টার বয়েলস? বৃদ্ধ চমকে উঠে বললেন, ও থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার জন্য আর কি করবে বলো? আমার জন্য কিছু করার দিন শেষ হয়ে গেছে। বাট ওয়েল, ইয়েস, ইউ ক্যান ডু মি এ ফেভার। আমি ওর মুখের কাছে ঝুঁকে পড়ে বললাম, কি? সেটা কি? বৃদ্ধের বিষাদময় লোল চর্ম মুখে এক দারুণ কৌতুকের হাসি ফুটে উঠল। বৃদ্ধ বললেন, প্যাট যখন আমার কবর খুঁড়বে তখন প্যাটকে একটু সাহায্য করো। মাই সোল উইল ফিল অনার্ড। আমার আত্মা আনন্দিত হবে। আমি উত্তর দিলাম না কোনো, কিন্তু বৃদ্ধের মুখে সেই আশ্চর্য বরফ গলা হাসিটি অনেকক্ষণ ঝুলে রইল, ওর মুখে ঝুলে থাকা চামড়ার মতো। আমি বেরিয়ে এলাম। আমাদের পেছনে পেছনে লুসি এলো অনেকখানি ভেজা পথ মারিয়ে। কে দে লুসির গায়ে জোর হয়েছিল। কিছুটা গিয়ে প্যাট ঘুরে দাঁড়ালো, বলল, গো ব্যাক ইউ বিচ। প্যাটের মুখে কি যেন একটা ঘৃণা ফুটে উঠলো, অবাক ঘৃণা। প্যাট বলল, গো ব্যাক নাও অফ ইউ গো। লুসি কথা বলতে পারে না আমাদের ভাষায়, কিন্তু ওর এলো মেলো স্বর্ণের নুড়ির মতো চুলে ভরা মুখের মধ্য থেকে দুটি চোখ তুলে সে প্যাটের দিকে এক করুণ কৃতজ্ঞতার চোখে চেয়ে রইল। প্যাট বলল, I will kick you girl, you better go now. পেটের চোখ মুখ এক হিংস্র ঘৃণায় ভরে গেল। কেন বুঝলাম না। লুসি মুখ নামিয়ে পাতা ঝরানো পথ বেয়ে ফিরে গেল। প্যাট আমার পাশে পাশে হাঁটছিল। আমি বললাম, তুমি মাঝে মাঝে বড় অপ্রয়োজনীয় ভাবে নিষ্ঠুর হয়ে ওঠো। কেন বলো তো? তোমাকে যত দেখছি তত তোমাকে বুঝতে আমার অসুবিধা হচ্ছে। তুমি এরকম কেন? প্যাট হাসলো। হেসে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি কি মনে করো তুমি লেখক বলে একেবারে সব জানতে হয়ে গেছো? আমি একটু চুপ করে থাকলাম, তারপর বললাম, তুমি লুসির ওপর এমন ভাবে হঠাৎ চটে উঠলে কেন? প্যাট ক্যাজুয়ালি বলল, I can't stand the smell of a beach. বিশ্বাস করো, মেয়েদের আমি সহ্য করতে পারি না, সে মানুষই হোক কি কুকুরই হোক। আমি হাসলাম, বললাম, তোমার ঘরে তাহলে পিনাপ ছবিতে মুড়ে রেখেছো কেন? প্যাট বলল, ওদের দূর থেকেই ভালো লাগে, ওদের ছবি দেখতে ভালো লাগে, কিন্তু কোনো মেয়ে কাছে এলে আমার গা বমি বমি। I hate them from the core of